অসম্ভব, যা কোনো দিন হতে পারে না। যেমন ধরুন, সমান্তরালভাবে যাওয়া দুই রেখা হঠাৎ মিলে গেল, কিংবা ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। ভাবতে পারছেন? আপনি বলবেন এসব আবার হয় নাকি, এ তো অসম্ভব, ইম্পসিবল। আর এই ইম্পসিবল কি করে পসিবল হয়ে যাচ্ছে, সেজন্যই তো আজ আমি এসেছি। যা বলবো সত্যি বলবো। মজার কথা কি জানেন, এতদিন যে অসম্ভব লাগছিল গোটা দুনিয়ার কাছে, হঠাৎ যেন সেসবই সম্ভব হয়ে যাচ্ছে। চীন আমেরিকা সহমত হয়ে যাচ্ছে, ট্রাম্প মাস্কের বন্ধুত্ব হয়ে যাচ্ছে। এও হয়? কবির ভাষায় বললে মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। আপনি যা বলছেন অসম্ভব, আমি বলবো আজকের দুনিয়ায় তা সব সম্ভব। এটাই সত্যি, কোনো সম্ভাবনার শিল্প নয়, বাস্তবের কথা বলছি। ওরা আবার কাছাকাছি আসছেন, ডোনাল্ড ট্রাম্প আর ধনকুবের এলন মাস্ক। গত একটা সপ্তাহ ধরে যা চললো, দুজনে মিলে কলতলায় নেমে কাদা পাঁক একে অন্যের দিকে ছুড়লেন। তারপর সেই ফাটল কোনোদিন জোড়া লাগবে না এমনই মনে হয়েছিল আমাদের সববার। ওমা, দুই বিগ শট আবার কেমন দিব্যি মিলে গেলেন। ঘুরিয়ে ফিরে সেই পুরনো ব্রোম্যান্স, মানে দুই পুরুষের দুরন্ত বন্ধুত্ব। বলছি না, এই জগতে কোনো কিচ্ছু অসম্ভব আর নয়। হঠাৎ করে ঘোষিত শত্রু হয়ে যাওয়া টেসলা সিইওকে নিয়ে ট্রাম্প কি বললেন শুনুন। Well, you understand, we had a good relationship and I just wish him well, very well actually. Yeah. পুরনো বন্ধুর মুখে কথা শুনে আরো বড় চমক দিলেন মাস্ক। একেবারে লাল হৃদয়ে রেড হার্ট দিয়ে বসলেন ট্রাম্পকে। দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার কেচ্ছা কেলেঙ্কারি ফাঁস করার হুঁশিয়ারি দিচ্ছিলেন, মহিলা কেলেঙ্কারিতে ট্রাম্পের নাম জড়িয়ে দিচ্ছিলেন। আজকে রেড হার্ট, তার বক্তব্যে ভালোবাসার প্রতিক্রিয়া। সব সম্ভব। ইলন মাস্ক বলেছিলেন বোমা ফাটাবেন, সোশ্যাল মিডিয়ায় যে দাবি করলেন এরপর তা তো কাঁপিয়েই দিল আমাদের। মার্কিন ধনকুবেরের এক্সপোস্ট লিখেছেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল। ভাবুন, অনুতপ্ত ইলন মাস্ক ট্রাম্পকে নিয়ে পোস্ট করার জন্য। না লিখেছিলেন একবার ভাবুন, ট্রাম্পও তো প্রকাশ্যেই বলেছিলেন সম্পর্ক আর স্বাভাবিক হওয়ার নয়। দেখুন কাণ্ড, তিনি এখন বলছেন ইলনের সঙ্গে কথা হতেই পারে। Elon Musk, do you plan to speak to him on the phone anytime soon? I'd have no problem with it. সব সম্ভব। ট্রাম্প আর মাস্ক একজোট হয়ে অনেক মিশন নিয়েছেন। সব দেখে মনে হচ্ছে এবার তাদের মিশন ডিকশনারি থেকে অসম্ভব শব্দটাকে তুলে দেওয়ার। না হলে 7 দিনের মধ্যে কেউ এমন দিগবাজি খায়? অসম্ভবকে সম্ভব করার কথা যদি বলি, চীন আমেরিকার কথা বলবো না? সেখানে তো শুধুই উলট পুরাণ। চীনের সঙ্গে বাণিজ্য সংঘাতে কি এবার ইতি? যে হারে সব অসম্ভব সম্ভব হচ্ছে, এবার বোধহয় তাও সম্ভব। দ্বিতীয়বার ক্ষমতায় এসে চীনা পণ্যে বাড়তি শুল্কের ঘোষণা করেন ট্রাম্প। আমেরিকার পণ্যে পাল্টা শুল্কের ঘোষণা করে চীনও। ধুন্ধুমা শুল্ক যুদ্ধের মাঝেই সমাধানের খোঁজে দফায় দফায় বৈঠক। লন্ডনের বৈঠকে দু দেশ বেশ কিছু ক্ষেত্রে নীতিগতভাবে সহমত হয়েছে বলেই দাবি উভয় পক্ষের। এই প্রস্তাব যে তারা নিজেদের প্রেসিডেন্টের কাছে অনুমোদনের জন্য নিয়ে যাবে, সে কথাও বলেছে। টিট ফর ট্যাট, চীন আমেরিকার শুল্ক মহারণে এতদিন এটাই ছিল বাস্তব। ওই যে বললাম, দুনিয়ায় সব সম্ভব। আমেরিকার পক্ষে যে কি কি সম্ভব তার তালিকা তৈরি করতে বসলে রাত ভোর হয়ে যাবে। মুখে যে দেশ বলে তারা সন্ত্রাসের বিরুদ্ধে আপোষের নীতিতে চলে, তারাই আবার সন্ত্রাসের মাসিহাকে আমন্ত্রণ করে। মার্কিন সেনার 250 বছর পূর্তিতে আমন্ত্রিত কে জানেন? আসিম মুনির, পাক সেনা প্রধান, যিনি সন্ত্রাসবাদের জনক বলে দুনিয়া জুড়ে খ্যাত, কুখ্যাত। আর এই খবর শুনে নিশ্চয়ই আপনার মন বলছে অসম্ভব, এ অসম্ভব। আমিও তাই ভেবেছিলাম। তারপরেই মনে হলো, আরে এ তো বাস্তব।
এই দুনিয়ায় তো সব সম্ভব। আমেরিকার পক্ষে আজকাল সব সম্ভব। গায়ে মানে না আপনি মোড়লের মতোই বারবার সংঘর্ষ বিরতির ক্রেডিট চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তারাই ডেকে পাঠাচ্ছেন একেবারে নিমন্ত্রণ করে পাক সেনা প্রধানকে। কোন পাকিস্তান যারা চীনের ছায়া? তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে চীন, তারপর পাকিস্তান। বলি আর কত অসম্ভবের খেলা চাইছে আমেরিকা? জঙ্গিরা কেমন রক্তবীজ তা কি জানে না আমেরিকা? পাকিস্তানে গোপন অভিযান চালিয়ে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে শেষ করে দিয়েছিল তো মার্কিন নেভি সিল। সেই আল কায়দা আবার উঠেছে জাগিয়া। আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা AQAP নিশানায় মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট আমন্ত্রণ জানাচ্ছেন পাকিস্তানের সেনা প্রধানকে, যে সেনা প্রধান সন্ত্রাসবাদকে মাথায় হাত বুলিয়ে দুধ কলা খাইয়ে লালন পালন করে। আল কায়দা তার মধ্যে অন্যতম, আর সেই আল কায়দার হিট লিস্টে ডোনাল্ড ট্রাম্পের নাম। দুনিয়ায় সব সম্ভব। AQAP নেতা সাদ বিন আতিফ আল আওলাকির ভিডিও প্রকাশ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, জেডি ভান্স, এলন মাস্কদের খতম করার হুমকি। এরপরেও সন্ত্রাসের অন্যতম মদতদাতা পাকিস্তানকে আমন্ত্রণ পাঠায় আমেরিকা। সাথে কি বলছি, এ দুনিয়ায় কলিযুগে সব সম্ভব। কথায় বলে রাজনীতি সম্ভাবনার শিল্প, সেখানে অসম্ভব বলে কিছু নেই। এবার সে কথা প্রমাণ করতে আসরে নেমেছেন খোদ মোহাম্মদ ইউনূস। লন্ডনে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্দরে ভোটের দাবিতে সুর চড়াচ্ছে বিএনপি, যে সুর চড়ছে ইউনূসের বিরুদ্ধে। আর সেই বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সেই ইউনূস বৈঠকে বসছেন। এবছরেই ভোট চাই বলছে বিএনপি, মোটেই ভোট করাতে রাজি নয় ইউনূস। তারা এক টেবিলে। সত্যি সব সম্ভব। বুঝুন। রাজনীতি ছেড়ে এবার চলুন অন্য অসম্ভব সম্ভবের কথা বলি। সাধারণ মানুষের জীবনেও তো কম অসম্ভব কিছু ঘটছে না। মধ্যপ্রদেশের সোনামকেই দেখুন না, মধুচন্দ্রিমায় গেলেন, গিয়ে স্বামীকে খুন করে দিলেন। এই অভিযোগ তো সবকিছু গুলিয়ে দিয়েছিল আমাদের, তাই না? এবার আরো সব কাণ্ড। সোনাম নাকি স্বামীকে শেষ করার কোনো সম্ভাবনা বাকি রাখতেই চাননি। প্ল্যান A, প্ল্যান B সব মজুত করে রেখেছিলেন। তদন্তকারীদের দাবি তাই। আর এর মাঝেই আরো একটা অসম্ভব কথা বলে ফেললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুনুন। बच्चों को भी जब हम संबंध बनाते हैं, विवाह दो परिवार जुड़ते हैं, बहुत बारीकी से सारी बातों का ध्यान रखने की जरूरत भी है और आगे जाकर के बच्चों को इतनी दूर जाने देने के लिए भी विचार करने की जरूरत है। শুনলেন? দুই প্রাপ্তবয়স্ক, তাও বিবাহিত, কোথায় হানিমুন করবেন এটা ঠিক করে দেবে মা বাবা। কাছে না দূরে, কতটা দূরে বলে দেবেন মুখ্যমন্ত্রী। এও কি বলা সম্ভব? না, আমাদের দেশের নেতাদের পক্ষে সব সম্ভব। সম্ভব অসম্ভবের এই খেলায় পিছিয়ে নেই প্রকৃতিও। সেখানেও তো প্রতিদিন সম্ভাবনার খেলা। অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে। আলো, বাতাস, পরিবেশ, রোজ সেখানে নতুন চমক। পূর্ণিমার চাঁদ আর জ্যোৎস্না, তা নিয়ে মানব সভ্যতার শুরু থেকে কত রোম্যান্টিসিজম বলুন তো। কবিতা, গান। জ্যোৎস্না ভেজা রোম্যান্টিসিজমে যদি রং লাগে তবে কেমন হয়? এই মহাবিশ্বে তাও সম্ভব। আকাশে চাঁদের গায়ে লেগেছে স্বপ্নের রং। চাঁদের রং এবার গোলাপি। 18 বছরে একবার এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ হয়। সত্যি সব সম্ভব। আচ্ছা, এরা কোন অসম্ভবকে সম্ভব করতে চাইছে বলুন তো? কেন আগুন জ্বালাচ্ছে? কিসের আগুন জ্বালাতে চাইছে? কি পাবে ওরা? কোন অসম্ভব চাঁদ হাতে এসে উঠবে? উত্তরটা পাওয়া যাবে। আজকের মহেশতলার অবস্থা দেখেই প্রশ্নগুলো করতে বাধ্য হচ্ছি। কেন মহেশতলায় হঠাৎ আগুন জ্বলবে? দুদল ব্যবসায়ী সংগঠনের মধ্যে গোলমালে এরকম পরিণতি হয় নাকি? পুলিশের গাড়ি ভাঙচুর, একটা কাজ আস্ত নেই, পুলিশের বাইক পুড়ে ছাই।
শুধু ওই ছাই বাইকের আকারে পড়ে আছে বলে দেখে চেনা যাচ্ছে ওটা বাইক। এটা কি হচ্ছে? পরিষ্কার ছবি, পুলিশকে দেখে ইট বৃষ্টির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের তারপর কাঁদানে গ্যাসের শেল পাঠানোর ছবি, এগুলো তো আছেই। মহিলা পুলিশ কর্মীকে পর্যন্ত বাদ দেওয়া হয়নি। কি চায় ওরা? কিসের গোলমাল? কোন অসম্ভবকে সম্ভব করার তাগিদ? নাকি নির্দিষ্ট কোনো মদত, কোনো ইন্ধন রয়েছে এদের পিছনে? কেন? ব্যবসায়ী সংগঠনের মধ্যে কি এমন গোলমাল যার জেরে মহেশতলায় এভাবে আগুন জ্বলল? আচ্ছা, এই সংগঠনগুলোতে তো ব্যবসায়ীরাই থাকেন, তাহলে কি এমন দ্বন্দ্ব যেখানে রক্ত ঝরে, যেখানে আগুন জ্বলে? মহেশতলায় যা দেখলাম, সত্যি বলছি, ওটা ব্যবসায়ীদের দ্বন্দ্ব নয়, ওটা দুষ্কৃতীদের দাপাদাপি। কাউকে পরোয়া না করে বলছি, কারা করলো এটা? কাদের মদত নেপথ্যে? সাধারণ একটা বিবাদ থেকে এত বড় অগ্নিগর্ভ অবস্থা হয় কি করে, যেখানে ইটের গায়ে মাথা ফাটে পুলিশ কর্মীর, আগুন জ্বলে? ব্যবসায়ী সংগঠনের বিবাদকে কি ঢাল করলো দুষ্কৃতীরা? তাদের কি উদ্দেশ্যই ছিল গন্ডগোল পাকানো? মানে এমন দুষ্কৃতীরা পাড়ায় পাড়ায় ঘুরছে, সামান্য সুযোগ চাই তাদের, ব্যাস আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেবে। একটা বিবাদ চাই, একটা ঝগড়া চাই, ব্যাস কাজে লাগাবে সেটাই। সাবধান হওয়ার সময় এসেছে আমাদের সববার, প্রশাসনেরও। না হলে ওই ওরা যারা আগুন জ্বালায়, যারা পুলিশকে সামনে পেয়ে ইট ছুটতে দুবার ভাবে না, তারা তাদের চাওয়া অসম্ভবটাকেই সম্ভব করে তুলবে, যা আমার আপনার সবার জন্য বিপদের। দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত দক্ষিণ 24 পরগনার মহেশতলা। বুধবার দুপুর থেকেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলার 7 নম্বর ওয়ার্ড। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খায় রবীন্দ্রনগর থানার পুলিশ। মহেশতলার অশান্তিতে ইতিমধ্যেই লেগে গিয়েছে রাজনীতির রং। তৃণমূলের বিরুদ্ধে ফের সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুর নেতৃত্বে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে ভবানী ভবনে যান বিজেপি বিধায়করা। ডিজির দেখা না পেয়ে সেখানেই ক্ষোভ উগরে দেন তার। পরে ভবানী ভবনের বাইরে এসেও সরকার ও ডিজিকে নিশানা করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় 2026, আজকে 11 জুন, লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। রবীন্দ্রনগর থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানান বিরোধী দলনেতা। Several police personnel injured, multiple number of cars vandalized, but police did not work. They should deploy paramilitary forces to save the police forces and Hindu. গেরুয়া শিবিরের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে শাসক দল। তাদের গলায় পাল্টা পরিকল্পিত চক্রান্তের অভিযোগ। বিজেপি কি বললো সেটা নিয়ে কিছু আসে না, কারণ এরা নিজেরা সন্ত্রাসবাদী, এরা নিজেরা অশান্তি করে, এরা নিজেরা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। তাদের জবাব আমি দেব না। এগুলো তো বিক্ষিপ্ত ঘটনা, এলাকার লোক নয়, সমাজ বিরোধী বাইরে থেকে লোকজন তারা এসে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করছে। আমরা ঢুকছি এবং পুলিশ আপ্রাণ চেষ্টা করে করছে। এখন অনেকটা শান্ত হয়েছে। দায়িত্ব নিয়ে বলছি, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গন্ডগোলটাকে তৈরি করা হয়েছে। ঘটনাটা তো একটা তৈরি করা জিনিস সৃষ্টি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে বৃহস্পতিবার মহেশতলার অশান্তির রেশ করাবে বিধানসভা অধিবেশন। তবে এটুকু বুঝলাম, ট্রাম্পের মুখে এক, মনে আর এক, মানে কাজে আর এক। সন্ত্রাসবাদ দমন করবই মুখে বলছেন, আর বাস্তবে সন্ত্রাসবাদের পিতামহকে নিমন্ত্রণ করে ডাকছেন নিজের দেশে। এসো দুটি খেয়ে যাও পাত পেড়ে। নিজেদের বিশ্বের দাদা বলে দাবি করা আমেরিকা কি দু নৌকোয় পা দিয়ে চলছে? যা বলি সত্যি বলি, সত্যের কাছে দায়বদ্ধ হয়েই আজই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছে আমেরিকার মতি গতি দেখে। কারণ এ তো অসম্ভবকে সম্ভব করা।
বিশেষ করে পেহেলগাঁওয়ে জঘন্য সন্ত্রাসবাদী হামলার পর মার্কিন সেনার প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রিত আসিম মুনির নিজের কানকে বিশ্বাস করতে পারেনি খবর শুনে। সন্ত্রাসবাদী পাকিস্তানের সেনাপ্রধান, সেই পাকিস্তানের সেনাপ্রধান যারা সেনার সঙ্গে কুখ্যাত জঙ্গিদের ছবি প্রকাশ করে, জঙ্গি মারা গেলে তার শেষকৃত্যে গিয়ে চোখের জল ফেলেন জেনে তারা, তাদের আমন্ত্রণ জানাচ্ছে আমেরিকা আর মুখে বলছে সন্ত্রাসবাদ দমন করবই, এই তার নমুনা। আমরা তো কত কি দেখলাম, দেখবো আগামী 14ই জুন মার্কিন সেনাবাহিনীর 250তম প্রতিষ্ঠা দিবস। ওয়াশিংটন ডিসিতে আমেরিকার সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপিত হবে। দেশের সেনার প্রতিষ্ঠা দিবসের সেই অনুষ্ঠানে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা। আপনি হয়তো বলতে পারেন বিশ্বের বিভিন্ন দেশের সেনাপ্রধানদের আমন্ত্রণের মধ্যে আসিম মুনিরও রয়েছেন। আরে দেশটার নাম পাকিস্তান, সেনাপ্রধানের নাম আসিম মুনির, যিনি রক্ত পছন্দ করেন, যিনি মানুষ মারতে ভালোবাসেন, তিনি আর 5টা দেশের সেনাপ্রধানের সঙ্গে সমতুল। আচ্ছা, ভারতের মাটি বা বিশ্বের অন্য কোনো জায়গায় যদি জঙ্গি হামলা হয়, নিন্দার সরব হয় মার্কিন যুক্তরাষ্ট্র। মানবতার শত্রু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার কথা তো আমেরিকাই বলে বারবার। তাহলে এটা কি? মুখে আমেরিকা কথা বলছে আর কাজে পাকিস্তানের পিঠ চাপড়াচ্ছে। হোয়াইট হাউসের আমন্ত্রণ পাকিস্তানের একাংশই মেনে নিতে পারছে না। হ্যাঁ, বিশ্বাস করুন, পাকিস্তানিদের একাংশই সে দেশের সেনাপ্রধান আসিম মুনিরকে অপরাধী হিসেবে মনে করে, আখ্যা দেয় আসিম মুনির অপরাধী। দেবে নাই বা কেন? যে সেনাপ্রধান উস্কানি দেয়, প্ররোচনা দেওয়ার পর ভারতের প্রত্যাঘাতে থরহরিকম্প হয়ে লেজ গোটায়, তাকে কোনো দেশের মানুষ মেনে নিতে পারে? तकरीबन 2:30 बजे जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं। এহেন মুনিরের আমেরিকা সফরের প্রতিবাদ জানানোর পরিকল্পনাও করছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই। ভাবুন, যে দেশের মানুষের একাংশই তাদের সেনাপ্রধানকে অপরাধী মনে করে, সেই পাক সেনাপ্রধানকেই ঘটা করে নিমন্ত্রণ করলো আমেরিকা। এই আমেরিকার অস্তিত্ব, এই তাদের রূপ সন্ত্রাস দমনে। পাকিস্তানের তাহলে সন্ত্রাস দমনের দাবি মিথ্যে কতগুলো বুলি ছাড়া আর কিছু নয়। সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের পিঠ চাপড়ানোর আগে আমেরিকা মনে করুক তাদের বুকে 9/11-এর সেই ক্ষত, টুইন টাওয়ার ভেদ করে কি করে প্লেনটা ঢুকে গিয়েছিল। সেই দেশের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানাচ্ছেন ট্রাম্প। কোন অসম্ভবকে সম্ভব করতে চাইছেন? কি লাভ এতে? এতে যদি উদ্বেগের বিষয় কারোর থেকে থাকে সেটা হলো চীন। ভারতের এটাই উদ্বেগের খুব একটা কারণ নেই। ট্রাম্প প্রশাসনের একটা ঘোষিত নীতি হলো যে চীন থেকে অন্যান্য দেশকে দূরে সরিয়ে দেওয়া। আর কত দেখব? গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট শুল্ক নিয়ে হুঙ্কার দিয়েছিলেন। চীন, ভারত সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর চড়া শুল্ক বসিয়েছিলেন। ট্রাম্পের বাণিজ্য নীতি শুল্ক যুদ্ধের জন্ম দিয়েছে। শুল্ক যুদ্ধে কি এবার রণে ভঙ্গ দিচ্ছে আমেরিকা? দোস্তি করছে চীনের সঙ্গে? আদর্শগত এবং বিভিন্ন দিক থেকে যে দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোনো দিন মধুর নয়, সেই চীনের সঙ্গে লন্ডনে 2 দিনের আলোচনার পর আমেরিকা চীন তাদের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর ব্যাপারে একমত হয়েছে। দীর্ঘ আলোচনার পর আমেরিকা ও চীনের কর্মকর্তারা একটা শুল্ক যুদ্ধ শিথিল করতে চুক্তি স্বাক্ষর করেছেন। জেনেভায় প্রথম দফার আলোচনায় শুল্ক কমানোর বিষয়ে 2 দেশই একমত হয়। আর এই সিদ্ধান্ত অনুযায়ী বাণিজ্য যুদ্ধে ইতির ইঙ্গিত দিল বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতি। এপ্রিলে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বৃদ্ধির ঘোষণার পর আমেরিকা এবং চীনের মধ্যে শুল্ক যুদ্ধ শুরু হয়। চীনা পণ্যে 145% শুল্ক ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা মার্কিন পণ্য আমদানিতে 125% শুল্ক আরোপ করে বেজিংও। এরপর থেকেই আমেরিকা আর চীনের মধ্যে শুল্ক যুদ্ধ চলছিল, যার সরাসরি প্রভাব পড়ে 2 দেশের বাণিজ্যে।
আর সেই যুদ্ধের জেরে বাণিজ্যে উত্তেজনা কমাতেই ব্রিটেনে বৈঠক, 20 ঘন্টা ধরে আলোচনা, তারপর উত্তেজনা প্রশমনে রাজি দুপক্ষই। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক যুদ্ধ যদি শেষ হয়, যদি কোনো শুল্ক শান্তি যদি সেখানে আসে, তাহলে কিন্তু সারা বিশ্বের পক্ষেই সেটা সুখকর। ভারতের ওপরেও তার পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। ব্রিটেনেই তো এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস অসম্ভবকে সম্ভব হওয়া কাকে বলে দেখাচ্ছেন বটে। শুক্রবার মুখোমুখি হতে চলেছেন মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দুজনের বৈঠক হবে। বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে যা ভীষণ তাৎপর্যপূর্ণ আমাদের জন্য, বাংলার জন্য, ভারতের জন্য। চলতি বছরের ডিসেম্বরে ভোট করাতে যখন ইউনূস সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি, যখন খালেদা জিয়া ক্রমেই সুর চড়াচ্ছেন, তার দল সুর চড়াচ্ছে ইউনূসের বিরুদ্ধে, তখন তার ছেলে মানে খালেদা জিয়ার ছেলে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক চান। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক অন্যান্য দেশের সঙ্গে এরপর কীরকম হবে, সে দেশের রাজনীতি কি মনে করছে? ইউনূস সরকারের সঙ্গে এই মুহূর্তে আদায় কাঁচকলায় সম্পর্ক খালেদা জিয়ার বিএনপির, আর তা হয়েছে এই দ্রুত ভোটের দাবিকে সামনে রেখেই। জাপানে দাঁড়িয়ে একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় বলে নাম না করে বিএনপিকে নিশানা করেছিলেন ইউনূস। তবে শত টালবাহানার পর চাপের মুখে একটা দিনক্ষণ ঘোষণা করেছেন, কিন্তু তা এবছর নয়, 2026-এর এপ্রিলে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। কিন্তু তাতে খুশি নয় বিএনপি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তো তারা ভোট চায়। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। মোহাম্মদ ইউনূস চান না, তাহলে এই বৈঠক কিসের জন্য? মোহাম্মদ ইউনূস কি এবার এই বৈঠক থেকে বেরিয়ে বলবেন, আচ্ছা ঠিক আছে ভোটটা আমি ডিসেম্বরেই করব? মানে সে তো সব থেকে বড় উদাহরণ হবে অসম্ভবকে সম্ভব করার। মোহাম্মদ ইউনূস সারাক্ষণ ভয়ে থাকেন ভোটটা হলেই পেছনের চেয়ারটা চলে যাবে, মানে যে চেয়ারে তিনি বসবেন, সিংহাসন, তাই তো তিনি ভোট পিছোতে চান। অথচ বিএনপির এত বড় নেতার সঙ্গে বৈঠকের পর বদল হবে নাকি কিছু? পদ্মাপাড়ে ভোট নিয়ে বিতণ্ডার এই আবহে ইউনূসের ব্রিটেন সফরে তার সঙ্গে বৈঠক হচ্ছে। এই অসম্ভব সম্ভব হতে চলার পিছনে আর একটা কারণ আছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা পুত্র তারেক রহমান 1.5 দশক ধরে লন্ডনের রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে। সূত্র বলছে ভোট ও জুলাই ঘোষণাপত্র এই দুই বিষয়ে ইউনূস ও তারেকের সঙ্গে কথা হতে পারে। জামাত ও এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতা নিয়ে দুজনের কথা হওয়ার সম্ভাবনা। হাসিনা সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ব্যাকডেটে ঘোষণাপত্র জারি নিয়ে আলোচনা হতে পারে। তার মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়া ইউনূসেরও যেমন দরকার বিএনপির সাপোর্ট, বিএনপিরও উদ্দেশ্য আছে এই বৈঠক নিয়ে। তবে প্রতিবাদ শুধু লস অ্যাঞ্জেলেসেই আর আটকে নেই। প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে আমেরিকার আনাচে কানাচে। টেক্সাস, শিকাগো, নিউ ইয়র্ক, বস্টন, একাধিক জায়গায় রাস্তায় নেমেছেন মানুষ। টেক্সাসে নামানো হয়েছে সেনা, তবে এটা ট্রেলার। শনিবার আরো জোরদার প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। নো কিংস র্যালি। শনিবার ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন। নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো, আটলান্টা বা টেক্সাস, ট্রাম্পের শুল্ক আর অভিবাসন নীতির প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভের আগুন দাবানলের মতোই ছড়িয়ে পড়ছে গোটা আমেরিকা জুড়ে। পরিস্থিতি এমনই, টেক্সাসের বিভিন্ন প্রান্তে সেখানকার ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশ জুড়ে ধরপাকড় জারি, পুলিশের হাতে গ্রেফতার একাধিক। তার মধ্যেই প্রতিবাদ আরও জোরালো করার ডাক দেওয়া হয়েছে। আগামী শনিবার নো কিংস র্যালির ডাক। দেশ জুড়ে 50 শহরে 1000 মিছিল বিক্ষোভের আহ্বান। আর তাতে ঘুম উড়েছে মার্কিন প্রশাসনের। ফল ভালো হবে না, হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। And we're going to be celebrating big on Saturday. We're going to have a lot of, and if there's any protest that wants to come out, they will be met with very big force. আগামী শনিবার অর্থাৎ 14 তারিখ ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন। ওই দিনই আবার মার্কিন সেনার প্রতিষ্ঠা দিবস। ফলে ওই দিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেনা প্যারেডের আয়োজন করা হয়েছে। ওয়াশিংটনের রাস্তায় এখন ট্যাঙ্কের ছড়াছড়ি। সেই দিনটাকেই প্রতিবাদের দিন হিসেবে বেছে নিচ্ছেন বিক্ষোভকারীরা। একদিকে যেমন নো কিংস র্যালি, অন্যদিকে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামছে মহিলাদের একাধিক সংগঠন। সেই মিছিলের নাম দেওয়া হয়েছে কিক আউট দ্য ক্লাউনস। ট্রাম্পের পদত্যাগের দাবি জোরদার হচ্ছে আরও। ট্রাম্পের খামখেয়ালিপনায় বিরক্ত বিশ্ব, বিরক্ত মার্কিনবাসী। बच्चों को भी जब हम संबंध बनाते हैं, विवाह दो परिवार जुड़ते हैं, बहुत बारीकी से सारी बातों का ध्यान रखने की जरूरत भी है और आगे जाकर के बच्चों को इतनी दूर जाने देने के लिए भी विचार करने की जरूरत है। আর অসম্ভবকে সম্ভব করতে চেয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা তো আগেই শুনিয়েছি। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা তারা বিয়ের পর কোথায় বেড়াতে যাবেন তা কি তার মা বাবা, পাড়া প্রতিবেশী, মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা ঠিক করে দিতে পারেন? সম্ভব নাকি এ বাস্তব? আর ধরুন যদি কেউ দূরে নাই যান, তো বাড়ির কাছে বিপদ আসে না? আর যদি কেউ বাড়ির পাশেই বেড়াতে যান, সেখানে কি হবে সুবিধা? মা বাবারা গিয়ে, পাড়া প্রতিবেশীরা গিয়ে, মন্ত্রী শান্ত্রীরা গিয়ে দেখে আসবেন ছেলে ঠিক আছে কিনা, মেয়ে সুস্থ সবল আছে কিনা। এ কি সম্ভব নাকি? আচ্ছা, মোহন যাদব বলেছেনটা কি, যুক্তিটা কি তার? বলেছেন ছেলে মেয়েদের বিয়ের পরে দূরে যেতে না দিতে। সোনম রঘুবংশী যেভাবে তার স্বামী রাজা রঘুবংশীকে পরিকল্পনা করে ছক করে খুন করেছে, কাছাকাছি হানিমুনে গেলে কি সেটা আটকানো যেত? যেখানে প্রেমিক রাজের সঙ্গে মিলে সোনম স্বামী রাজাকে শেষ করে দেওয়ার ছক এঁটেছিল, সেখানে এরকম যুক্তি আদৌ খাটে নাকি? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের বাসিন্দা একজন ভিন রাজ্যে গিয়ে খুন হলেন। হাড়হিম ঘটনায় শোক প্রকাশ অবধি ঠিক ছিল। তা বলে এমন একটা যুক্তি যা অদ্ভুত। আমাদের দেশের রাজনীতিকদের এই আলটপকা মন্তব্য কিংবা আজব যুক্তি তুলে ধরার প্রবণতা নতুন নয়। তা বলে এমন হাড়হিম খুনের ঘটনা নিয়ে এরকম মন্তব্য? রাজনীতিকরা কি কোনোদিনও আলটপকা মন্তব্য থেকে নিজেদের দূরে রাখবেন না? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের এই মন্তব্যে বিতর্কের ঝড়। একজন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে অনেকেই হাস্যকর বলেছেন। রাজনীতিকরা যদি একটু সব বিষয়ে মত দেওয়া থেকে নিজেদের দূরে রাখেন, তাহলে না জনতার খুব সুবিধা হয়। নেতারা একটু শুনবেন প্লিজ। সোনামের কথা যখন উঠলই, তখন সোনামের কীর্তিকাণ্ড আনি আপনাদের সামনে। স্বামী রাজা রঘুবংশীকে তার অমতেই হানিমুনে নিয়ে গিয়েছিলেন সোনম। রঘুবংশী যেতে চাননি হানিমুনে। তারপর আগে থেকে ছকে রাখা প্ল্যান অনুযায়ী স্বামীকে খুন করে সোনম। সোনম কাণ্ডের রহস্য যত খুলছে, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইছে। মধ্যপ্রদেশের বাসিন্দা স্বামীকে মেঘালয় নিয়ে গিয়ে খুন করল স্ত্রী। সোনম কাণ্ডে সামনে আসছে হাড়হিম তথ্য। আপনি জানেন, সোনম স্বামীকে মারতে এত অ্যাডামেন্ট ছিল, এত জেদ ছিল যে স্বামীকে খুন করবেই, মরতেই হবে তার স্বামী রাজাকে। তাই যদি প্ল্যান এ ফেল করে, প্ল্যান বি পর্যন্ত ছকে রেখেছিল সোনম। ঠিক বলছি, দুটো প্ল্যানের ব্লুপ্রিন্ট ছিল তার সামনে। প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি, প্ল্যান এ যা ছিল সেই মতো কাজ হাসিল না হলে প্ল্যান বি। সাধারণ পরিবারের মধ্যবিত্ত ঘরের এক তরুণীর এত অপরাধ মনস্কতা, তাহলে বিয়েটা করার দরকার কি ছিল? পেশাদার খুনির মতো চিন্তা করছে মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ এক তরুণী। ইতিমধ্যেই স্বামীকে খুনের কথা জেরায় স্বীকার করে ফেলেছে সোনম। পুলিশের তদন্তে সেই শিউরে ওঠা তথ্যই সামনে আসছে। কি ছিল সোনমের প্ল্যান এ আর প্ল্যান বিতে?
দেখুন নিজে। স্বামীকে খুনের নিখুঁত ষড়যন্ত্র, একটা ছক ব্যর্থ হলে তৈরি ছিল আর একটা ছক। মেঘালয় হানিমুনে গিয়ে মধ্যপ্রদেশের বাসিন্দা রাজা রঘুবংশীকে খুনের ঘটনায় সামনে আসছে চমকে দেওয়ার মতো সব তথ্য। সোনাম কাণ্ডের জট যতই খুলছে ততই স্তম্ভিত হয়ে যাচ্ছেন তদন্তকারীরা। টিভিতে জনপ্রিয় ক্রাইম সিরিজ দেখে ঠান্ডা মাথায় রাজাকে খুনের পরিকল্পনা করে সোনাম। জায়গা দেখে ধারালো অস্ত্র কিনে সেখানে নিয়ে গিয়ে স্বামীকে কুপিয়ে খুন। রাজাকে খুন করতে 20 লক্ষ টাকার সুপারি দেয় সোনাম। যেমন পরিকল্পনা তেমন কাজ। সোনাম পরিকল্পনা করে যেমন নির্দেশ দেয় প্রেমিক রাজকে, তেমনভাবে রাজাকে খুন করা হয়েছে। পুলিশি জেরায় স্বামী রাজা রঘুবংশীকে খুনের কথা স্বীকার করেছে সোনাম। সেই স্বীকারোক্তিতে চোখ কপালে উঠেছে পুলিশের। সূত্রের খবর, ক্যাফেতে বসে রাজাকে খুনের প্রথম পরিকল্পনা তৈরি হয়। ভাড়াটে খুনিদের দিয়ে খুনের পরিকল্পনা ব্যর্থ হলে দ্বিতীয় পরিকল্পনাও করে সোনাম। সেলফি তোলার বাহানায় রাজাকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেওয়ার ছক করেছিল সোনাম। তবে প্রথম পরিকল্পনা মাফিকই কাজ হাসিল হয়। ইতিমধ্যে পুরো ঘটনাটা বুঝে দেখতে, পুনর্নির্মাণ করতে সোনামকে নিয়ে মেঘালয় গিয়েছে পুলিশ। আপনারা জানেন যে বিমানে সোনামকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আমার সহকর্মীরাও ছিলেন। ট্র্যাক করছি আমরা মিনিট মিনিট। পুলিশের জেরায় মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা স্বামী রাজা রঘুবংশীকে খুনের ঘটনা স্বীকার করল স্ত্রী সোনাম রঘুবংশী। মেঘালয় মার্ডারের পরতে পরতে রহস্য, তদন্তে পেঁয়াজের খোসার মতো খুলছে একের পর এক পর্দা। ঘটনার পুনর্নির্মাণ করে ফেলেছে পুলিশ। ঠিক কিরকম সেই পুনর্নির্মাণ? ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন তদন্তকারীরা। সোনামকে দিয়ে রিপিট করিয়েছেন সে যা যা করেছে সব। কোন অস্ত্র ব্যবহার, ঠিক কি কথা বলা হয়েছিল সেই সময় খুনিদের, সোনাম কি নির্দেশ দিয়েছিলেন, কে প্রথম রাজাকে আক্রমণ করে, খুন হয়ে যাওয়ার পর লাশ কোথায় ফেলা হয়, কোথায় রাজাকে খুন করা হয়, অভিযুক্তরা কে কি বলেছেন, ঘটনাস্থলে রাজা কি করে পৌঁছলো, খুনিদের সঙ্গে সোনামের দেখা হয় কিভাবে, সব সব আবার রিক্রিয়েট করছেন তদন্তকারীরা। গুরুত্বপূর্ণ বিষয় অনুসন্ধান চলছে। এদিকে যে মাঠে বসে রাজা রঘুবংশীকে খুনের ছক কষা হয়, মানে ব্লু প্রিন্টটা তৈরি হয়েছিল ঠিক কিভাবে এগোবে, প্ল্যান এ কিভাবে এগোবে, না হলে প্ল্যান বি কিভাবে এগোবে, যে মাঠে বসে ঠিক হয়েছিল সেই গ্রাউন্ড জিরোয় আমার সহকর্মী দেখুন। সোনামকে ঘিরে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন রাজা। সে কি আর জানতো যার সঙ্গে সারা জীবন কাটানোর কথা সে ভাবছে, সেই সোনামই প্রেমিককে পেতে তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে, তাও হানিমুন পিরিয়ডে। পুলিশের জেরায় স্বামীকে খুনের কথা কবুল করেছে সোনাম। রাজাকে খুন করতে 20 লক্ষ টাকা সুপারিও দেওয়া হয়েছিল। বিয়ের সব গয়না ও নগদ টাকা নিয়ে হানিমুনে যায় সে। উঠে আসছে জিতেন্দ্র রঘুবংশী নামে একজনের নাম। সোনামের অ্যাকাউন্ট থেকে জিতেন্দ্রের 4টি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। জিতেন্দ্রের খোঁজে চলছে তল্লাশি। ডাকাতির ঘটনা হিসেবে সাজানোর পরিকল্পনা ছিল, কিন্তু শেষমেশ সত্যি চাপা থাকলো না। ইন্দোরের এই মাঠে বসেই সোনামের প্রেমিক রাজ রাজাকে খুনের ছক কষেছিল। সঙ্গে ছিল রাজের 3 বন্ধু। आज वो जगह हम दिखाने जा रहे हैं जहां पर राजा के मर्डर की पूरी स्क्रिप्ट लिखी जा रही थी। ये इंदौर की ठीक वो जगह है जहां पर ये चारों आरोपी मिलकर राजा के मर्डर की प्लानिंग करते थे। और ये जगह जो है राज कुशवाहा के घर से करीब
3 किलोमीटर दूरी पर होगी, तो वही आरोपी विशाल और आकाश और आनंद के घर से महज ये 1 से 1.5 किलोमीटर की दूरी पर ये एक खुला मैदान है। ये चारों आरोपी बैठकर प्लानिंग करते थे। অবাক করে দেওয়া তত্ত্ব খাড়া করেছেন নিহত রাজা রঘুবংশীর পরিবার। রাজার বাবার দাবি সোনাম এবং রাজা দুজনেই মাঙ্গলিক ছিলেন, যে কারণে একজনের প্রাণহানি হয়েছে। সোনাম সম্ভবত নিজের মাঙ্গলিক দোষ কাটাতে রাজাকে খুন করেছে। অদ্ভুত দাবি রাজার বাবার। वजह ये आ रही है कि मंगल लड़की को था और लड़के को था। अब ये जब भी शादी होती है वैसा शादी होती है, अगर कोई में से एक मरता है तो वो फिर वो शादी दूसरी कर सकता है। तो सोनम ने क्या सोचा कि राजा को रास्ता से हटा दो तो मेरा रास्ता क्लियर हो जाएगा और मैं आराम से शादी मेरे पिताजी को मजबूर करना पड़ेगा क्योंकि मुझे कोई देगा लड़की नहीं, तो मंगल हट जाएगा। तो रास्ते का राजा को ने हमेशा के लिए हटा दिया। मंगल दो चक्कर किया कि ये मरता है तो मेरा रोल हमेशा के लिए क्लियर हो जाएगा। পরিবারের চাপে বিয়ে, কিন্তু প্রেমিককে কাছে পেতে স্বামীকে খুন, তাও একেবারে ছক কষে হানিমুন ডেস্টিনেশনে। তারপরও ধামা চাপা দেওয়ার চেষ্টা। কোনো ক্রাইম থ্রিলারের চেয়ে কম নয় মেঘালয়ের এই মার্ডার কেস, যা ভাবিয়ে তুলেছে গোটা দেশকে। বিধানসভায় অনুব্রত মণ্ডল, আপনি বলবেন অসম্ভব, উনি জীবনে ভোটেই লড়েননি, যে মানুষটা ভোটে দাঁড়াননি তিনি বিধানসভায় যাবেন কি করে? আরে সম্ভব, অসম্ভবের দিন শেষ। এখন দিনভর রাজ্য বিধানসভা সরগরম রইল অনুব্রত মণ্ডলকে নিয়ে। তৃণমূল নেতার কুকথার বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব বিজেপির। পদ্ম শিবিরের মুলতবি প্রস্তাব খারিজ হয়ে গেলেও রাজনীতির তুলকালাম থামেনি। বোলপুর থানার আইসিকে অনুব্রত যে ভাষায় ফোনে কথা বলেছিলেন তারই প্রতিবাদ। সত্যি সে ভাষা শুনে কানে আঙুল দিয়েছিলেন সবাই। আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। অনুব্রত মণ্ডলের সেই ফোনকে হাতিয়ার করে বিধানসভায় স্লোগান তুলল পদ্ম শিবির। পুলিশ বলতে পারছে না, পুলিশেরাই আমাকে বলতে হচ্ছে। বোলপুরে গিয়ে আমাকে মিছিল করতে হয়েছে পুলিশের স্ত্রী আর মায়ের সম্মানের জন্য। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসি আর মাকে বলেনি, বাংলার সব মাকে, বউকে, স্ত্রীকে বলেছে। শুভেন্দু অধিকারীর কথাতেই স্পষ্ট বিজেপির টার্গেট আসলে কি। অনুব্রতর কুকথার প্রতিবাদের নেপথ্যে তাদের লক্ষ্য অর্ধেক আকাশ জয়। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে গত মাসেই রাজ্যে সেই সুরটাই তো বেঁধে দিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। বুঝেছেন তো? সেই রোড ম্যাপেই পর পর পদক্ষেপ করছে বিজেপি। কখনো সন্দেশখালি ছুটছে, কখনো অনুব্রতর দুয়ারে গিয়ে নারী সম্মান যাত্রা করছে। ওই যে বললাম অর্ধেক আকাশ, নারী, এই বাংলার প্রায় 50% ভোট জয় করতে হবে। তো যে ভোট 2021-এও প্রায় পুরোটাই সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেসের। বাংলার ভোটে মহিলারা নির্ণায়ক শক্তিটা প্রমাণিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন কন্যা শ্রীলক্ষ্মীর ভান্ডার, রূপশ্রীর মতো সরকারি প্রকল্প গত কয়েকটি ভোটে ঝুলি ভরিয়ে দিয়েছে তৃণমূলের। বাংলা নিজের মেয়েকে চায়ের মতো স্লোগান ডিভিডেন্ড দিয়েছে তৃণমূলকে। 2024 সালের ভোটের আগে তাই সেই মহিলা ভোটই নিশানা বিজেপির। সন্দেশখালিতে গিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন মনে আছে? মায়েরা 500,000-এর কাছে ঢাকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে, না পরের মাসের 1 তারিখে 3000 ঢোকাবো। এই মহিলা ভোটারদের কাছে টানতেই এবার বিজেপির হাতিয়ার অনুব্রত মণ্ডল। বীরভূমের নেতার বিরুদ্ধে অবশ্য পদক্ষেপ করেছে তৃণমূল, তবে থামছে না পদ্ম শিবির। সোমবার নারী সম্মান যাত্রা করতে একেবারে বোলপুরে অনুব্রতর দুয়ারে শুভেন্দু অধিকারী। তারপর বিধানসভায় বিজেপির প্রস্তাব। তার আগেই
সোশ্যাল মিডিয়ায় রাজ্যে একাধিক নারী নির্যাতনের খবরের অংশ নিয়ে পোস্ট করেছে পদ্ম শিবির। তাহলে আজ বিধানসভায় অনুব্রতকে টেনে নিয়ে যাওয়া নারী নিরাপত্তার যে ন্যারেটিভ বিজেপির, তারই একটা অংশ। বোলপুর থানার আইসিকে ফোনে অনুব্রতর কদর্য ভাষায় গালিগালাজকে ঘিরে উত্তপ্ত হলো বিধানসভা। বিজেপির মহিলা বিধায়কদের তরফে অনুব্রত ইস্যুতে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়, কিন্তু স্পিকার তা খারিজ করে দেন। এরপরই বিধানসভার বাইরে বেরিয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল উচ্চ আসনে অধিষ্ঠিত একজন ব্যক্তি মহিলাদের প্রতি জঘন্য কুরুচিকর মন্তব্য বিরুদ্ধে আজ সরকার এ পর্যন্ত কোনরূপ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ। এমনকি এই কুখ্যাত ব্যক্তিকে কোনো রকম সাজা প্রদানের ক্ষেত্রেও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। অনুব্রতর অডিও কাণ্ডে তৃণমূলের অস্বস্তিতে ঘৃতাহুতি দিয়ে ইস্যু জিয়ে রাখতে চাইছে বিজেপি। শুধু রাজনৈতিক নয়, অনুব্রত ইস্যুতে প্রশাসনকে চাপে রাখতে চাইছে জাতীয় মহিলা কমিশনও। পুলিশ অফিসারের পরিবারের মহিলা সদস্যদের নিয়ে যে ভাষায় অনুব্রত কথা বলেছেন, তাতে শাস্তি না হওয়া পর্যন্ত পথ ছাড়বে না বিজেপি, তা স্পষ্ট। অনুব্রত বাবু শুধু আইসি নয়, পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন, আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাক্সটিতে জমা দিয়ে এসছেন। পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক, সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না। ফলে আমরা অনুব্রত এসআরডিএ চেয়ারম্যান তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন, সেই অ্যাডজনমেন্ট মোশন পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। দুবারের তলবের পর একবার পুলিশের মুখোমুখি হয়েছিলেন কেষ্ট। দলের কাছে ক্ষমা চাইলেও কেন পুলিশ অনুব্রতর ফোন বাজেয়াপ্ত করলো না, কেন গ্রেফতার করা হবে না, এই সব প্রশ্ন তুলে বিজেপির দাবি অনুব্রত তৃণমূলেরই সম্পদ। ভোটের আগে মহিলা ইস্যুতে শান দিতেই বিজেপির হাতিয়ার অনুব্রতর কুকথা, মত রাজনৈতিক মহলের। বিজেপির কৌশল তো না হয় বুঝলাম, আর এক বিরোধী বামেরা, তারাও তো ঘর গুছোতে চায়। কি স্ট্র্যাটেজি? মানুষের মনে পৌঁছতে হবে, কারণ বাম আর মানুষের মনে নেই, তা এতদিনে তারাও বুঝেছে। তাই নজর পড়েছে সংস্কৃতিতে। একটা সময় ছিল, মনে করুন, বামেদের সভা মানেই গণসঙ্গীতের আসর, রক্ত গরম করা সেই সব গান। পুরনো বাম নেতারা বলেন এই গানের টানেই বহু মানুষ তাদের কাছাকাছি চলে আসতেন। স্লোগান যা পারত না, তা করে দিত এই গণসঙ্গীত। সুরে কথায় মানুষের মনে প্রবেশ করার সেই রাস্তাতেই আবার হাঁটতে চায় বামেরা। সংস্কৃতি ফ্রন্টে নতুন করে যত্নশীল সিপিএম। এবার নজরে বিকল্প ছবি, গান, নাটক, ওয়েব সিরিজ। কর্মীদের নতুন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ট্রেনিং দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের সংস্কৃতি সংগঠনগুলো তারা শর্ট ফিল্ম কীভাবে তৈরি করা হয়, ভিডিও কীভাবে তৈরি করা হবে, রিল কীভাবে তৈরি হবে, তার ইয়াং ছেলেপুলেদের কাছে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, যেখানে দাঁড়িয়ে অসংখ্য কণ্ঠে, অসংখ্য মাধ্যমে বিকল্প কথা তুলে ধরা যায়। গণনাট্য আন্দোলনের সঙ্গে বামেদের সম্পর্ক তো আজকের নয়। সেই স্বাধীনতার আগে থেকে একজোট হয়েছিলেন শিল্পীরা। 1943 সালে গণনাট্য সংঘের প্রতিষ্ঠা হয়। মুম্বাইয়ে সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একজোট হয়েছিলেন শিল্পী সাহিত্যিকরা। বাংলার ঋত্বিক ঘটক, বিজন ভট্টাচার্য, সলিল চৌধুরী, উৎপল দত্তরা তো ছিলেনই। আইটিপি এর সঙ্গে ছিলেন পৃথ্বীরাজ কাপুর, বলরাজ সাহানি, পণ্ডিত রবি শঙ্কর রাও। বাংলা, আন্ধ্রা, কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাবের অজস্র শিল্পী যুক্ত ছিলেন এই আন্দোলনে। ফ্যাসিবাদ বিরোধী এই শিল্পীদের সঙ্গে অগ্রণী ভূমিকায় ছিলেন বামপন্থীরা। গানে, তালে, কবিতায়, সুরে মানুষের কাছে পৌঁছেছিল তাদের বার্তা। দেশ স্বাধীন হওয়ার পর বদলে গিয়েছিল এই গণনাট্য আন্দোলনের প্রেক্ষিত। 2025-এও এই ভাবনা সময়োপযোগী বলেই মনে করেন শিল্পী সাহিত্যিকদের একাংশ। এই যে নিওলিব ইকোনমিক্স এবং তার যে 35 বছর কেটে গেছে এবং তারা যে আবার অনেক সংকটে পড়েছে এবং আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে, তার তো বিরুদ্ধে আবার ফ্যাসিবাদী মঞ্চ তৈরি হবে, আবার আইপিটি এর মতো মঞ্চ তৈরি হবে, আবার
দিন বদলের স্লোগান উঠবে। সিপিএম সূত্র খবর, দলের পলিট ব্যুরোর নির্দেশে আবার শুরু হয়েছে সেই কাজ। নতুন ভাবনা, এবার নতুন চ্যালেঞ্জ। প্রশ্ন হলো, ভোটের বাক্সে এই শিল্প সংস্কৃতি কাজে দেবে তো? করোনা পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার বা শ্রমজীবী ক্যান্টিনের মতো কর্মসূচিতে বামেরা হইচই ফেলেছিল, সোশ্যাল মিডিয়ায় ঝড়, কিন্তু ভোটের ঝুলি শূন্য। এবার 0-1 হবে। বিরোধীরা যতই ফন্দি ফিকির আঁটুক, তৃণমূল কি ভয় পাচ্ছে? তৃণমূল কি অস্বস্তিতে? বিজেপির কৌশল, বামেদের কৌশলে কে জানে। তবে অস্বস্তি তৈরি করেছে আচমকাই স্মার্ট মিটার। বলতে পারেন তৃণমূলের স্মার্ট অস্বস্তি। এ রাজ্যের কোনো বাড়িতেই স্মার্ট মিটার বসানো হবে না বলে বিধানসভায় বলে দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকি যেসব বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে সেগুলো সাধারণ মিটার বলেই গণ্য হবে। যদিও শুভেন্দু অধিকারী বলছেন, ভোট কমার ভয়ে স্মার্ট মিটার বন্ধ করতে চায় রাজ্য। এবার স্মার্ট মিটার নিয়েও শুরু হয়ে গেল কেন্দ্র রাজ্য টানাপোড়েন। স্মার্ট মিটারকে কেন্দ্রের জোর করে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে দাবি করে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, এ রাজ্যের কোনো বাড়িতেই এই ধরনের মিটার বসানো হবে না। বিদ্যুৎ ক্ষেত্র রাজ্যের এখতিয়ারে বলে পাল্টা সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্মার্ট মিটার নিয়ে জেলায় জেলায় বিস্তর অভিযোগ রয়েছে। এই ধরনের মিটার লাগানোর পর বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যাচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জায়গায় স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ইতিমধ্যেই নতুন করে স্মার্ট মিটার না বসানোর কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ দফতর। বুধবার বিধানসভায় স্মার্ট মিটার নিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিলেন বিদ্যুৎ মন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে যে সমস্ত জায়গায় স্মার্ট মিটার বসানো হয়েছে সেগুলিকেও সাধারণ মিটার হিসেবে দেখানো হবে। এতদিন যেভাবে 3 মাস অন্তর বিল আসতো, এক্ষেত্রেও 3 মাস অন্তরই বিল আসবে। স্মার্ট মিটার নিয়ে বিভিন্ন অংশ থেকে যে মতামত ছিল তার উপর দাঁড়িয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী তার মতামত নিয়ে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তো একটা ব্যবস্থা করে দিয়েছেন যে এখন তো বাড়িতে ডোমেস্টিক ব্যবহারের জন্য তো সেখানে তো স্মার্ট মিটার লাগছে না। ফলে যেখানে যাদের কোনো চিন্তা বা উদ্বেগ বা কিছু ছিল তো সেগুলো তো একটা ব্যবস্থা, একটা সিদ্ধান্ত তো রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। রাজ্যের শাসক দল যখন কেন্দ্রের দিকে আঙুল তুলছে, তখন পাল্টা রাজ্যের ঘাড়েই স্মার্ট মিটারের দায় চাপালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাওয়ার ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের সাবজেক্ট। এরা কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাদ দিয়েছিল একটা সংস্থাকে, এবং সেটা লাগাতে গেছে, ঝাঁটা জুতো খাচ্ছে। সব মিলিয়ে ভোটমুখী বাংলায় স্মার্ট মিটার নিয়েও তরজায় শাসক ও বিরোধী শিবির। শুরুতেই বলেছিলাম, মনে আছে, প্রকৃতিও অসম্ভবকে সম্ভব করতে চায়। চাঁদ হঠাৎ গোলাপি হয়ে যায়। আকাশে নজর রাখুন, চাঁদ আজ গোলাপি হবে। অপরূপ সৌন্দর্য দেখতে মুখিয়ে সবাই। আজ একটি বিশেষ দিন। ভক্তদের উপস্থিতিতে সাড়ম্বরে স্নান সারলেন নীলমাধব। দীঘার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হলো স্নান যাত্রা উৎসব। শুধু দীঘা নয়, পুরী, ইস্কন, মাহেশ সর্বত্র সাড়ম্বরে স্নান যাত্রা হলো। চলুন দেখে নিই মঙ্গল আরতি, বিশেষ পুজো অর্চনা এবং বিশেষ স্নান যাত্রা পর্ব। পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় তৈরি জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে গত অক্ষয় তৃতীয়ার দিন। এবারই দীঘায় প্রথমবার গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। পুরীর মতো সমস্ত রীতি মেনে দীঘায় অনুষ্ঠিত হলো জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার স্নান যাত্রা উৎসব। স্নান যাত্রাকে ঘিরে হাজারো জনশ্রুতি রয়েছে।
রয়েছে বিভিন্ন রকম আখ্যান। ঠিক পুরীর মতো এই দীঘারও নবনির্মিত যে দেবালয়, সেখানে স্নান যাত্রার আজ ধুম। এভাবে কোনো দিকে না হেলে, কাউকে পরোয়া না করে যা বলবো সত্যি বলবো, রোজ রাত 8:55 সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।